আপনার মেয়ে বা বোন সকালে পরিপাটি হয়ে অফিসে যাচ্ছে, কিন্তু অফিসের সেই কাজ ঘেরা কর্পোরেট দেওয়ালের আড়ালে তাকে দিয়ে জোর করে রোজা রাখা হচ্ছে না তো? তাকে বাধ্য করা হচ্ছে না তো নামাজ পড়তে বা নিষিদ্ধ মাংস খেতে? না, এটা কোনো ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য বলছি না। আমি বলছি টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস নাসিক ইউনিটে গত 4 বছর ধরে চলা এক ভয়ঙ্কর অর্গানাইজড ক্রাইমের বাস্তব চিত্র। পুলিশ সাজালো সাফাই কর্মী, ঢুকলো অফিসের ভেতর, তারপর যা দেখলো তাতে প্রশাসনের গায়ের লোম খাড়া হয়ে গেছে। আজ পর্দাফাশ হবে সেই অন্ধকার নেটওয়ার্কের, যা শুনলে আপনিও স্তম্ভিত হয়ে যাবেন। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর জানি না কত রকমের জিহাদ দেখতে হবে। জমি জিহাদ, লাভ জিহাদ, জিম জিহাদ, এবার সামনে এলো কর্পোরেট জিহাদ। আসুন দেখা যাক কি হয়েছিল, কিভাবে হয়েছিল টিসিএস নাসিকের কর্পোরেট জিহাদ। মহারাষ্ট্রের নাসিক শহরে টিসিএসের বিপিও ইউনিটে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটা যৌন হেনস্থার মামলা নয়, এটি একটি সুপরিকল্পিত বহুস্তরীয় চক্রান্তের উদাহরণ, যেখানে কর্মক্ষেত্রের ক্ষমতাকে হাতিয়ার করে হিন্দু মহিলা কর্মীদের ওপর ধর্মীয় ও যৌন শোষণ চালানো হয়েছে। টিসিএস নাসিকের বিপিও ইউনিটে মোট 300 কর্মী কর্মরত ছিলেন, যার মধ্যে প্রায় 40 জন মুসলিম কর্মী ছিলেন। 18 থেকে 25 বছর বয়সী হিন্দু মহিলা কর্মীরা 2022 সাল থেকে, অর্থাৎ প্রায় 2 থেকে 4 বছর ধরে এই নির্যাতনের শিকার হয়েছে। মোট 9টি এফআইআর দায়ের হয়েছে এবং 7 জনকে গ্রেফতারও করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে 6 জন টিম লিডার এবং 1 জন এইচআর ম্যানেজার। অভিযুক্তদের নাম ড্যানিশ শেখ, তসিফ আক্তার, রাজা মেনন, শাহরুখ কুরেশি, সাফি শেখ এবং আসিফ আনসারি। তদন্ত চলাকালীন হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মালয়েশিয়ার সন্দেহভাজন ধর্মপ্রচারক ইরমানের নামও প্রকাশ্যে এসেছে। অভিযোগ ওঠে ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হতো। এর থেকেই বোঝা যায় মামলাটি শুধু স্থানীয় নয়, বরং একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তদন্তকারী সংস্থাগুলো এখন এই বিদেশি সংযোগও খতিয়ে দেখছে। 6 ধাপের নিখুঁত মোডাস অপারেন্ডি। এই জিনিস জাস্ট 1-2 জনের মাথা থেকে বেরোয় না, এর পেছনে রয়েছে অনেক দিনের প্রোগ্রাম, ট্যাকটিক্যাল অপারেশন ও ঢালাও ফাইন্যান্সের জোগাড়। এবারের ধাপগুলো দেখে নেওয়া যাক। ধাপ 1, পরিকল্পনা ও টার্গেট নির্বাচন। অভিযুক্ত মুসলিম কর্মীদের একটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে তারা পরবর্তী হিন্দু মেয়েকে কিভাবে টার্গেট করা হবে তা পরিকল্পনা করত। এমনকি একটি মেয়েকে একসাথে 3 জন মিলে টার্গেট করার ঘটনাও উঠে এসেছে, যেখানে কে কোন ভূমিকায় অংশ নেবে তা আগে থেকেই ভাগ করে দেওয়া হতো। ধাপ 2, কেরিয়ারের লোভ দেখানো। টিম লিডার ও এইচআর ম্যানেজারের পদের সুবাদে অভিযুক্তরা মহিলা কর্মীদের বেতন বৃদ্ধি, প্রমোশন। ধাপ 3, উইকেন্ড ট্রিপের আড়ালে ফাঁদ। অফিসের নামে রিসোর্ট বা ওয়াটার পার্কে নিয়ে যাওয়া হতো, যেখানে ভেজা পোশাকে ছবি তোলা, শারীরিক ঘনিষ্ঠতা জোর করে স্থাপন করা এবং গোপনে ভিডিও বা ছবি তোলা হতো, যা পরে ব্ল্যাকমেলের অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো। এই পুরো প্রক্রিয়াটি ছিল সুচিন্তিত, একজনকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ধাপ 4, ব্ল্যাকমেল ও শারীরিক শোষণ। আপোসকারী ছবি বা পরিস্থিতির ভয় দেখিয়ে ধারাবাহিক যৌন শোষণ চালানো হতো। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে চাকরি হারানোর হুমকি দেওয়া হতো, এমনকি তার পরিবারের সাথেও যোগাযোগ করার হুমকি দেওয়া হতো। তসিফ আক্তার বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ। ধাপ 5, ধর্মীয় চাপ ও ধর্মান্তরণের প্রচেষ্টা। শারীরিক ও মানসিক শোষণের পর শুরু হতো ধর্মীয় চাপের পর্যায়। অফিসের মধ্যেই নামাজ পড়তে এবং রোজা রাখতে বাধ্য করা হতো, গরুর মাংস খেতে বাধ্য করা হতো, এমনকি বেতন বৃদ্ধির বিনিময়ে। হিন্দু দেবদেবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হতো, হিন্দু ধর্মীয় প্রতীক ও আচারের বিরুদ্ধে ব্যঙ্গও করা হতো। ধাপ 6, এইচআর নেটওয়ার্কের মাধ্যমে অভিযোগ দমন। এই চক্রের সবথেকে ভয়ঙ্কর দিক হল এইচআর ম্যানেজার নিজেই এই চক্রের অংশ ছিলেন।
ফলে গত 4 বছরে পীড়িতরা বারবার এই এইচআরের কাছে অভিযোগ জানালেও প্রতিবারই তা ধামাচাপা দেওয়া হয়েছে। এই ঘটনাকে শুধু ব্যক্তিগত অপরাধ নয়, একটি সংগঠিত ষড়যন্ত্র হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এবার দেখা যাক অভিযোগ কিভাবে সামনে এলো। 2026 সালের ফেব্রুয়ারিতে একজন রাজনৈতিক কর্মী নাসিক পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের দাবি করা হয় কোম্পানিতে কর্মরত এক হিন্দু মহিলা রমজান মাসে রোজা রাখছিলেন। এই সময়েই পরিবারের চাপে এবং পরিস্থিতির অসহ্য হয়ে ওঠায় 9 জন মহিলা এবং একজন পুরুষ কর্মী পুলিশে অভিযোগ করে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের সন্দেহ হয়, তারা একটি গোপন অভিযান শুরু করে। এই অভিযানটি ধীরে ধীরে একটি বিস্ফোরক রহস্য উন্মোচন করে। পুলিশ সাফাই কর্মীর ছদ্মবেশে মহিলা কনস্টেবলদের কোম্পানির ভেতরে ঢুকিয়ে দেয়। এরা ক্যাম্পাসের কার্যকলাপ পর্যবেক্ষণ করে, গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিছু টিম লিডার তাদের পদের অপব্যবহার করছিলেন। তদন্তে জানা যায় কর্মীদের টার্গেট করা হচ্ছিল, তাদের মানসিক ও শারীরিক হয়রানির শিকার হতে হচ্ছিল। মহিলা আন্ডারকভার পুলিশ অফিসাররা প্রায় 40টি স্থানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে, যেখানে অনুপযুক্ত আচরণের প্রমাণ মিলেছে। এসিপি ক্রাইম সন্দীপ মেটকের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। পুলিশ পীড়িতদের সাথে বিশ্বাস অর্জন করে তাদের মুখ খোলাতে সক্ষম হয়েছে এবং ন্যূনতম 50-এরও বেশি পীড়িত আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। টিসিএস কর্তৃপক্ষ অভিযুক্ত সকলকে সাসপেন্ড করেছে এবং জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে। টাটা সন্সের চেয়ারম্যান ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানি এটিকে কর্পোরেট জিহাদ বলে আখ্যা দিয়েছে এবং জানিয়েছে প্রায় 15 জন পীড়িত মেয়ে অভিযোগ দায়ের করেছিলেন। এটা লাভ জিহাদ না, এটা একটা কর্পোরেট নেটওয়ার্ক। হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিকল্পনা, কেরিয়ারের লোভ, ব্ল্যাকমেল, এইচআর দিয়ে অভিযোগ দমন এবং শেষে ধর্মান্তরণ। সিস্টেমেটিক, সাংগঠনিক এবং দীর্ঘমেয়াদী। টিসিএস নাসিকের এই ঘটনা প্রমাণ করে দিল যে বিপদ এখন আর শুধু রাস্তায় বা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নেই, তা ঢুকে পড়েছে আমাদের সুরক্ষিত মনে হওয়া এসি কেবিন এবং কর্পোরেট ডেস্কেও। আজ যে মেয়েটি কেরিয়ারের লোভে বা ব্ল্যাকমেলের শিকার হয়ে নিজের ধর্ম ও অস্তিত্ব বিসর্জন দিচ্ছে, কাল সেই তালিকায় আপনার পরিচিত কেউ নেই তো? চুপ থাকবেন না, কারণ আপনার নীরবতাই এই অপরাধী চক্রের সবথেকে বড় শক্তি। তদন্তকারী সংস্থাগুলো বর্তমানে এই মামলায় বিদেশি অর্থ দেওয়া, ব্যাংকের লেনদেন, কল রেকর্ড এবং ডিজিটাল প্রমাণের ওপর পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। কর্মক্ষেত্রে এই ধরনের হয়রানি বা জবরদস্তির কোনো স্থান নেই বলে জানিয়েছে টিসিএস কর্তৃপক্ষ। এই ঘটনার সামনে আসার পর টিসিএস নাসিকের বিপিও ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হয়েছে। এই কর্পোরেট জিহাদ রুখতে আওয়াজ তুলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है।
मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।